সেজন্যই আমার সিটটা তাকে দিয়েছি, আর আমি বাধ্য হয়ে নিজের কান নষ্ট করার জন্য তোমার পাশে এসে বসেছি। সুন্দরী মেয়েদের সাহায্য করলেও এক আলাদা শান্তি পাওয়া যায়। ক্ষোভ নিয়ে তাকালো স্পর্শী, বিরক্তির সাথে বলল, সুন্দরী, তা কোলের ওপর গিয়ে বসে থাকুন না, এখানে আসছেন কেন? আস্তাগফিরুল্লাহ স্পর্শিয়া, আমাকে কি তোমার চরিত্রহীন মনে হয়? বিমান চলতে শুরু করেছে ইতিমধ্যে। এয়ারপোর্টের খোলা মাঠে শুরু করে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সে। স্পর্শী অন্যদিকে তাকিয়ে বলল, মনে হওয়ার কি আছে, আমি তো 100% শিওর আপনি চরিত্রহীন। বলতে আচমকা পেছনের দিকে হেলে পড়ল স্পর্শী। চিৎকার করে উঠল। সিট বেল্ট বাঁধা রয়েছে তার, কিন্তু তাও ভয় সরছে না। এক হাত দিয়ে খামচে ধরে আছে পরশের হাত। পরশ শক্ত করে স্পর্শীর হাত ধরল, শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, কিচ্ছু হয়নি, এটা স্বাভাবিক। বিমান টেক অফ করছে। একটানা প্রায় কিছুক্ষণ পর পুনরায় প্লেনটা স্বাভাবিক অবস্থায় এলো। প্রাণ ফিরে পেল স্পর্শী। বিশাল এক নিঃশ্বাস নিয়ে বলল, এটা আমার ফার্স্ট জার্নি, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম। মোটেও ভয় পাইনি আমি। ভয় পাওয়ার মতো কিছু কি ঘটেছে যে ভয় পাবো? হাতটা ছাড়ুন এখন। পরশ ছেড়ে দিল হাত। এভাবেই চলতে লাগলো পুরোটা পথ। মাঝে মধ্যে নিচ থেকে স্পর্শীকে খোঁচালেও বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি তাদের কথা। দু একটা ঝাঁঝালো বাক্য বলেই চুপ করে থেকেছে স্পর্শী। প্ল্যান ল্যান্ড করেছে মিনিট 5 মতো। স্পর্শী নিজের ব্যাগ নিয়ে হেঁটে এলো দ্রুত, কিন্তু পা কেমন করছে, হাঁটতে ইচ্ছে করছে না। ট্রলিটাকে রেখে তার উপর বসে ফোন অন করলো। ইতিমধ্যে পরশও তার পাশে এসে দাঁড়িয়েছে। হ্যালো আব্বু, পৌঁছে গেছি আমি। শামসুল সর্দার যেন হাফ ছেড়ে বাঁচলেন। পুনরায় চিন্তিত কণ্ঠে বলল, তোমার ফ্রেন্ড এসেছে তোমার রিসিভ করতে। স্পর্শী পরশের দিকে একবার তাকিয়ে বলল, না, এখনো দেখছি না, ফোন দিতে হবে, হয়তো আশেপাশে আছে। আচ্ছা আমি রাখছি, পৌঁছে ফোন দিব। তুমি কি কাউকে খুঁজছো? কেউ কি নিতে আসবে তোমায়? স্পর্শী পরশের দিকে তাকালো, এরপর শান্ত কণ্ঠে বলল, না, কারো আসার কথা ছিল না, তবে আব্বু জানে আমার ফ্রেন্ড আসবে, আর ওর কাছেই থাকবো আমি। ভ্রু কুচকে এলো পরশ, প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, তার মানে তুমি তোমার ফ্রেন্ডের সাথে থাকছো না, হোটেলে থাকবে? হুম। পরশ হাত বাড়িয়ে স্পর্শীকে ধরে উঠালো। তার চোখ মুখে ক্লান্তির ছাপ। অতিরিক্ত এই তাপদাহ যেন সহ্য করতে শরীর আর তার অপরাগ। স্পর্শী দাঁড়িয়েও আবার বসে পড়ল। কাতর কণ্ঠে বলল, আর একটু বসি, আমার কেমন যেন লাগছে। বাদ সাধল না পরশ। মাথার কালো ক্যাপটা খুলে স্পর্শীর পাশে রেখে পেছন ঘুরে তাকালো। গরমে সারা মুখ ঘেমে নিয়ে একাকার। মুখের মাস্ক খুলে আলতো করে টিস্যু দিয়ে মুছল। এরপর পেছন ফিরে তাকাতেই চমকে উঠল স্পর্শী। বেজায় শব্দে আর্তনাদ করে বলল, আল্লাহ! চমকে গেল পরশ। উত্তেজিত হয়ে অনবরত জিজ্ঞেস করল, চিৎকার করছো কেন, কি হয়েছে? অবাক হওয়া কণ্ঠে আঙ্গুল দিয়ে পরশের মুখের দিকে ইশারা করলো স্পর্শী। বলল, আপনার মুখ? বুঝতে পারল না পরশ। কপাল কুঁচকে বলল, কি হয়েছে আমার মুখে? নিজেকে শান্ত করে বসলো আবারও। সেকেন্ডে সেকেন্ডে পরশের মুখের দিকে তাকাচ্ছে স্পর্শী। এরপর আশ্চর্যের কণ্ঠে বলল, আমি বলতে চাইছি আপনি চুল দাড়ি কবে ছোট করলেন? কাল বিকেলেও তো বড় ছিল। ধুর, চেনা যাচ্ছে না, হুট করে এতক্ষণ পর দেখছি তো, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম, ব্যাস, আর কিছু না। এতক্ষণই বুঝতে পারলো পরশ। ঠোঁট কামড়ে এক ভ্রু উঁচিয়ে বলল, কেন, ভালো লাগছে না দেখতে? দ্রুত মাথা নাড়ল স্পর্শী। দুদিকে নাড়িয়ে বলল, না না না, ঠিক আছে, সুন্দর লাগছে, এটাই ঠিক আছে। পরশ পুনরায় ঠোঁট কামড়ে হাসলো, বলল, সুন্দর লাগছে? লজ্জা পেল স্পর্শী। মাথা নাড়িয়ে বলল, ধুর, আমি সেটা বলছি নাকি, আমি বলেছি ভালো লাগছে এখন, আগে তো ভয়ঙ্কর দেখাতো। তুমি ঘাবড়ে গেছো স্পর্শিয়া, কথা এলোমেলো করে ফেলছো। বাদ দাও, চলো এখন গিয়ে না হয় বিশ্রাম নেবে। টু শব্দটিও করল না স্পর্শী। পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো পরশের সাথে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি রিজার্ভ করলো কোলাতলির মেরিন ড্রাইভ রোডে অবস্থিত সাইমন বিচ রিসর্ট। এই অভিজাত রিসর্টের বিশেষ বৈশিষ্ট্য হলো এর প্রায় সব রুম থেকে অদূরের সমুদ্র সৈকত দেখা যায়। বলতে গেলে সমুদ্র সৈকতের খুবই কাছে এই রিসর্ট। এখানে আভিজাত্যপূর্ণ রেস্তোরাঁ সহ তিনটা সুইমিং পুলও রয়েছে। মেন কথা হলো এই মুহূর্তে সুইমিং পুল বা রেস্তোরাঁ দেখার মোটেও টাইম নেই পরশের। শুধুমাত্র পাভেলের মুখে এই রিসর্টের নাম একবার শুনেছিল বলেই সন্দেহবশত সেখানেই যাচ্ছে। আনমনে পাভেলের কথা ভাবতে ভাবতে স্পর্শীর দিকে তাকালো পরশ। মুহূর্তে অপ্রস্তুত হয়ে গেল স্পর্শী। দ্রুত আশেপাশে তাকিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। পরশ চমকে গেল। স্পর্শী এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল। ভাবতেই ভেতরে কেমন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। নিজেকে সংযত রেখে বলল, কি দেখছিলে আমার দিকে তাকিয়ে? লজ্জা পেল স্পর্শী, কিন্তু প্রকাশ করলো না। বিগড়ে যাওয়া কণ্ঠে বলল, ভাবছিলাম, কেন, কোনো সমস্যা?
আপনার মুখের দিকে তাকালে কি টাকা দিতে হবে নাকি? চোখ সরালো না পরশ, শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। কি ভাবছিলে? চোখ দুটো ছোট ছোট করে ফেললো স্পর্শী, বিরক্তি নিয়ে বলল। ভাবছিলাম একটা ছেলে কতটা ক্যারেক্টারলেস হলে কক্সবাজারে এসে মেয়ে পটানোর জন্য নিজের এতদিনের চুল দাড়ি ছোট করে ফেলে। ছি, আপনি একজন এমপি, একটু তো শুধরান নিজেকে। এভাবে মেয়ে পটাতে যাওয়ার কি আছে? ঠোঁট দুটো গোল করে নিঃশ্বাস নিল পরশ, অন্যদিকে তাকিয়ে আফসোসের স্বরে বলল। তুমি জীবনেও ভালো হবে না। সুদীর্ঘ সমুদ্র সৈকত, দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র, বড় পাহাড়, বৌদ্ধ মন্দির আর পেগোডা সহ নানান আকর্ষণ নিয়ে গড়া পর্যটন রাজধানী কক্সবাজারে পা রাখলেই সাগর তীরে বেড়াতে মন চাইবে। এই মৌসুমে সাগরের নানা জলে রৌদ্র স্নান আর সূর্যাস্তের নানা নয়নাভিরাম দৃশ্য অবলোকন সহ শরীরে প্রশান্তি জড়াবে। ভোরের স্নিগ্ধ আলোয় সমুদ্র সৈকতের ভিন্ন রূপ আর সন্ধ্যার পরে প্রাকৃতিক সৌন্দর্যে, বিশেষ করে পূর্ণিমার রাতে আকাশের উজ্জ্বল চাঁদ সমুদ্রের জলে প্রতিফলনের দৃশ্য আনন্দের মাত্রাকে বহুগুণে বাড়িয়ে দেয়। কক্সবাজার জেলায় রয়েছে মাতামুহুরী, বাঘখালী, রেজু, কোহালিয়া ও নাফ নদী। উপভোগ করা যায় মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপুরীর দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ। স্পর্শী এই মুহূর্তে কনফিউজড। এত সুন্দর জায়গা, অথচ সে আছে বিপদে। এখন কি করবে? আরশিকে খুঁজবে নাকি এই সুন্দর সুন্দর জায়গাগুলোকে ঘুরবে? সারাটা দুপুরের ঘুম শেষে মাত্রই উঠল সে। ঘুম জড়ানো চোখে মুখে ফোন রেখে বের হলো রুম থেকে। আলতো পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দূরের ওই সমুদ্রের ঢেউকে দেখতে লাগলো মন দিয়ে। স্পর্শীর ডান পাশের রুমটাই পরশ নিয়েছে। এই মুহূর্তে গ্রিলে হেলান দিয়ে কফি খেতে খেতে স্পর্শীর দিকে তাকিয়ে আছে সে। এই স্নিগ্ধ পরিবেশে উত্তাল বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছে স্পর্শী। তার গায়ের স্কাই ব্লু ঢোলা শার্টটা বাতাসের সাথে প্রতিটা ঝাপটায় এলোমেলো হয়ে যাচ্ছে। হাঁটু ছুঁই ছুঁই লম্বা চুলগুলো যেন ওই সমুদ্রের সাথে ঢেউয়ের প্রতিযোগিতায় নেমেছে। পরনের ঢোলা সাদা প্লাজোটা বাতাসের প্রকোপে উঠছে। ওড়ার সাথে সাথে ওই ফর্সা পা দুটো দৃশ্যমান হচ্ছে পরশের চোখের সামনে। উফ, সারা শরীরটা কেমন উত্তেজনায় কাঁপছে পরশের। চোখ দুটো বন্ধ করে নিল সাথে সাথেই। না, এই মেয়ে মাইন্ড গেম খেলছে তার সাথে, নিজের রূপ দিয়ে। না না, এই রূপে মোটেও মুগ্ধ হওয়া চলবে না, তাহলেই পরশের ক্যারিয়ারে 12টা বেজে যাবে। এই হ্যালো, ভীষণ অসভ্য মানুষ তো আপনি। বিকেল বাজে 4:30, অথচ একা একা কফি খাচ্ছেন। আমাকে একটু ডাকেন উনি, এমনকি দুপুরেও না খেয়ে আছি আমি। পরশ পরবর্তী চুমুক দিয়ে সমুদ্রের দিকে তাকালো, টিটকারি মেরে বলল। আমাকে কি তোমার বডিগার্ড মনে হয়? কুম্ভকর্ণের মতো দরজা আটকে ঘুমালে ডাকবো কিভাবে? দরজা খুলো। বলেই রুমে চলে এলো পরশ। খাবারের প্যাকেট হাতে এগিয়ে গেল স্পর্শীর রুমের দিকে। দরজা খুলতে হাতে ধরিয়ে দিল বিরিয়ানি। বলল, অর্ডার করে রেখেছিলাম, খেয়ে নাও। স্পর্শী একটু প্রশান্তি পেল বিরিয়ানি দেখে। আলতো হেসে বলল, থ্যাংক ইউ। কক্সবাজারে আসতে না আসতেই ওড়না ছেড়েছো? কি ভেবেছো এভাবে ওড়না ছাড়া এসে আমাকে ভুলিয়ে ভালিয়ে প্রেমে ফেলবে তোমার? নো নেভার। পরশ শিকদার কারো রূপে ভোলে না। চোখ দুটো বড় বড় করে ফেললো স্পর্শী। হুশ হতেই দুম করে দরজা আটকে দিল। ইস, এ কি হচ্ছে? সবকিছু এমন উল্টো হচ্ছে কেন? কক্সবাজার এসে এই লোক সেই প্রতিটা পদক্ষেপে তাকে পচাচ্ছে, আর সে কিছু বলতেই পারছে না। তার উপর এত বড় অপমান। পূবালি হাওয়া জানালার পর্দা উড়িয়ে প্রবল বেগে এই রুমের ভেতর ঢুকছে। নিমিষেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে। চুলগুলো বাঁধ মানছে না, বাতাসের সাথে পাল্লা দিয়ে নিজেরাও উড়ে চলছে ক্রমশ। খেতে অসুবিধা হচ্ছে স্পর্শীর। টেবিলের উপর থেকে হেয়ার ক্লিপটা নিয়ে আটকে দিল চুল। এবারে আর কোনো ঝামেলা নেই। আরামসে বিরিয়ানি শেষ করে হাত ধুয়ে নিল। ঘড়ির কাঁটায় 4:30। অনেক রেস্ট নেওয়া হয়েছে, এবার আসল উদ্দেশ্যে বের হতে হবে। গায়ের পোশাকের দিকে একবার তাকালো স্পর্শী। খারাপ না, বর্তমান গরমের আবহাওয়ার সাথে মানানসই। চুলগুলো আছড়ে মাথার উপরিভাগে পুনরায় হেয়ার ক্লিপ দিয়ে আটকে নিল। সাদা ওনাটা বুকের মাথায় দিয়ে ফোনটা হাতে নিল। ফোনের ব্যাক কভারের নিচেই 1000-2 টাকা রয়েছে, যদি কিছু খেতে মন চায় তো খেয়ে নেবে। সর্বশেষ চোখে সানগ্লাস দিয়ে রুমের চাবিটা নিয়ে বেরিয়ে গেল। বার কয়েক ডাক দেওয়ার পরেও সাড়া পেল না স্পর্শী। পরক্ষণে একাই হেঁটে এলো নিচে। একবার ভাবলো পরশকে কল করবে, পরক্ষণেই দ্বিমত করলো। নিশ্চয়ই লোকটা তাকে রেখে ঘুরতে গেছে। আর যদি এমনটাই হয় তাহলে এই লোককে ফোন দেওয়ার মিনিমাম ইচ্ছেও নেই। গটগট পায়ে সিঁড়ি দিয়ে নামতেই দাঁড়িয়ে পড়ল। রিসেপশনের মেয়েটার সাথে কথা বলছে পরশ। এগিয়ে গেল স্পর্শী। পাভেল শিকদার নামে কোনো রুম বুক করা হয়েছে আপনাদের হোটেলে? মেয়েটি অস্বস্তি নিয়ে তাকালো, বলল, দুঃখিত স্যার, অনেকে এখানে আসছে যাচ্ছে, সেভাবে নাম মনে রাখা অসম্ভব। আপনার কি জানাটা খুব প্রয়োজন? তাহলে আমি চেক করে দিতাম।
পরশ মাথা নাড়ল। মেয়েটা মনোযোগ দিয়ে দেখতে লাগলো পৃষ্ঠার পর পৃষ্ঠা। মিনিট 5 পর বলল, সরি স্যার, এই নামে কেউই রুম বুক করেনি। হতাশ হলো পরশ। পরক্ষণেই ফোন থেকে পাভেলের একটা ছবি বের করে বলল, এই ছেলেটা কি এসেছিল এখানে, দেখেছেন? মেয়েটি আগের মতোই নিজের কথায় অনড় রইল। মাথা নাড়িয়ে না স্বরূপ বলল, না স্যার, এমন কেউই এই রিসোর্টে আসেনি। চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী। ফোন থেকে আরশির ছবি বের করে মেয়েটির সামনে ধরলো। সন্দেহী কণ্ঠে বলল, এই মেয়েটাকে দেখেছেন? এসেছিল কি এখানে? মেয়েটি এবারে ঘাবড়ে গেল। বারবার পরশ আর স্পর্শীর দিকে তাকালো। আমতা করে বলল, না ম্যাম, এমন কোনো ছেলে মেয়েই এই হোটেলে আসেনি। 2 পা এগিয়ে সামনে গেল স্পর্শী। ঝাঁঝালো কণ্ঠে হুমকি দিয়ে বলল, দেখুন, ভালোই ভালোই জিজ্ঞেস করছি, সত্যি কথা বলুন, নইলে কিন্তু পুরো রিসর্ট চেক করব। মেয়েটি এবারে আরো ঘাবড়ালো। আশেপাশে ম্যানেজার নেই। নরম কণ্ঠে বলল, দেখুন, আপনারা এভাবে রিসোর্ট চেক করতে পারেন না। এতে অন্য কাস্টমারদের প্রাইভেসি নষ্ট হবে, তারা বিরক্ত হবে, আমাদের রিসোর্টের নাম খারাপ হবে। থেমে স্পর্শীর দিকে তাকিয়ে বলল, আপনারা কি কোনো গোয়েন্দা সংস্থার লোক নাকি, পুলিশ অফিসার? পরশ স্পর্শীকে টেনে পেছনে নিল। এরপর আলতো হেসে বলল, না, আমরা কোনো পুলিশ অফিসার নই, এমনি এই দুজনকে খুঁজছিলাম। থ্যাংক ইউ। বলে স্পর্শের হাত ধরে টেনে জোর কদমে বাইরে চলে এলো। ধমক মেরে বলল, তোমার কি মাথা খারাপ? এভাবে ভয় দেখাচ্ছিলে কেন মেয়েটাকে? আরে আপনি বুঝবেন না, ওরা টাকা খেয়ে অনেক সময় অনেক কিছু গোপন রাখে। ধমক টমক না দিলে সহজে বলে না, জানেন? এইসব রিসোর্টে প্রায় সময়ই অবিবাহিত ছেলে মেয়েরা এসে রাত কাটায়, আর ওরা তাদেরকে সেফটি দিয়ে রাখে শুধুমাত্র টাকার জন্য। পরশ ঠোঁট কামড়ে স্পর্শীর দিকে তাকালো। বলল, শুধু রাতেই কাটায়, দিনে থাকে না? অবাক হয়ে পরশের দিকে তাকালো স্পর্শী। লোকটা এখনো তার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে। দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য। এরপর হেঁটে গেল সামনের দিকে। পরশও পিছু পিছু এগিয়ে আসছে। হাঁটতে হাঁটতে ইতিমধ্যে তারা বিচের কাছে এসে গেছে। হাই হিলের জুতো পরে এসেছে স্পর্শী। ইস, বিচের কথা মনে থাকলে কখনোই আসতো না। জুতো জোড়া খুলে হাতে নিয়ে প্রথমবারের মতো পা রাখলো নরম বালিতে। ইস, মুহূর্তেই শরীরের মধ্যে এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। পরশ খুলল না, হাঁটতে লাগলো স্পর্শীর পিছু পিছু। অকারণেই হাঁটছে সে। চেয়ে চেয়ে দেখছে স্পর্শীকে। তার পায়ের ফেলা প্রতিটা কদম মাপছে। ওই পা দুটোকে দেখছে। হাঁটার সাথে সাথে ঢেউ খেলানো ওই শরীরটা অবলোকন করছে। অদ্ভুত এক ইচ্ছে। এই ইচ্ছের কোনো উদ্দেশ্য নেই, আর নেই তো কারণ, কিন্তু তাও হাঁটছে সে। ইতিমধ্যে পানির কাছে এসে গেছে স্পর্শী। পরশ তার থেকে 2 হাত দূরেই দাঁড়িয়ে পড়েছে। পেছন দিয়ে ফিরে উৎফুল্ল কণ্ঠে স্পর্শী বলল, আসুন না, পানির মধ্যে হাঁটি, জুতো খুলুন। মাথা ঝাঁকিয়ে পরশ বলল, না, তুমি হাঁটো। শুনল স্পর্শী। তার এক হাতে জুতো, অন্য হাতে মোবাইল। কিন্তু এই মুহূর্তে পানিতে হাঁটতে গেলে প্লাজো তুলতে হবে। পেছনে তাকিয়ে দেখলো পরশ এখনো তাকিয়ে রয়েছে। দ্রুত পায়ে তার কাছে গিয়ে ফোনটা হাতে ধরিয়ে দিল। এরপর জুতো জোড়া পাশেই বালিতে রেখে পুনরায় হেঁটে গেল পানির দিকে। গায়ের পায়ের গোড়ালি অবধি পানি। স্পর্শী 2 হাত দিয়ে প্লাজো তুলে আরো গভীরে গেল। এবারে পায়ের নলা অবধি পানি। আর গভীরে গেল না। হাঁটতে লাগলো ওভাবেই। পরশ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভালো লাগছে দেখতে। এক পর্যায়ে দেখলো স্পর্শী এগিয়ে যাচ্ছে পানির মধ্য দিয়ে সামনের দিকে। এবারে পরশ তার পায়ে পা মিলিয়ে বিচের উপর হাঁটছে। মুহূর্তেই পিছু চাইল। জুতো জোড়া পড়ে আছে। 2 পা পিছনে গিয়ে হাতে তুলে নিল। এরপর পুনরায় হাঁটতে লাগলো। স্পর্শিয়া, আর গভীরে যেও না, কুলে এসো। শুনল না স্পর্শী। বলল, আর একটু থাকি, ভালো লাগছে তো এখানে। একদম না, একটু পরই ভাটা আসবে। দরকার নেই বিকেলবেলা ভেজার। চলে এসো, কাল দুপুরে ভিজবে। এখন আসো। এ পর্যায়ে পেছনে তাকালো স্পর্শী। বলল, কালকে আপনি নামবেন শিওর তো? মাথা নাড়ল পরশ। এরপর বলল, তুমি কি ঘোরার জন্য কক্সবাজার এসেছো, নাকি বোনকে খুঁজতে? পিলে চমকে উঠল স্পর্শী। দ্রুত পায়ে ছুটে এলো কোলে। বিচের মধ্যে এই জুতা খুঁজতেই দেখলো সেটা পরশের হাতে। লজ্জা পেল স্পর্শী। দ্রুত জুতো ছিনিয়ে নিয়ে বলল, আপনি নিয়েছেন কেন জুতা? নিচে থাকলেই তো হতো। কথা বলল না পরশ। তার নিজের কাছেই কেমন লাগছে। একটা অপরিচিত মেয়ের জুতো নিয়ে এতক্ষণ হেঁটেছে সে। আশেপাশের সবাই কি না কি ভেবেছে, কিন্তু এই আসক্তিতে পাত্তা দিল না। স্পর্শীর পায়ে এখনো বালি, তাই আর জুতো পরল না।
এক হাতে জুতো নিয়ে পরশের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো পুরোটা বিচ, আর খুঁজতে লাগলো পাভেল আরশিকে। কক্সবাজার যখন এসেছে নিশ্চয়ই বিচে ঘুরবে, কিন্তু হতাশ হলো দুজনেই। সারাটা বিকেল খুঁজেও পাভেল আরশির টিকিটাও খুঁজে পেল না তারা। শেষে বাধ্য হয়ে আবারও চলো রিসর্টের দিকে। সন্ধ্যা 7টা, ফোন হাতে বিছানায় উপর হয়ে বসে আছে স্পর্শী। এতক্ষণ ধরে বাড়িতে কথা বলেছে সে, ফোন স্ক্রোল করতে ভালো লাগছে না একটুও। একা একা তো মোটেই মন টিকছে না। যদি ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসতো তাও একটু আড্ডা দেওয়া যেত, কিন্তু এখানে একদম একা। নিচে যে একটু গিয়ে ঘুরবে তারও উপায় নেই। এই অচেনা জায়গায় কোথায় যাবে একা একা? চাইলে এখান থেকে নিচে গিয়ে এই হোটেলের রেস্টুরেন্টে যাওয়া যায়, কিন্তু সেখানে গিয়ে একা একা খেতেও ইচ্ছে করছে না তার। ফোনটাকে বিছানার উপর ফেলে স্যান্ডেল পায়ে দিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল স্পর্শী। মিনিট 5 দাঁড়িয়ে এপাশের বেলকুনিতে তাকালো। পরশ নেই এখানে। রুম থেকে কথা বলার আওয়াজ এলো। কান খাড়া করলো স্পর্শী। কার সাথে কথা বলছে এই লোক ভেবে পেল না। এখান থেকে মোটেও স্পষ্ট শোনা যাচ্ছে না। মিনিট 5 দাঁড়ালেও কথা শেষ হয়নি পরশের। এই পর্যায়ে অস্থির হয়ে উঠল স্পর্শী। ভেবেই পেল না এত কথা কার সাথে বলছে। বউয়ের সাথে? না না, তার জানা মতে এই লোক বিয়ে করেনি। তাইলে গার্লফ্রেন্ডের সাথে হতেই পারে, কিন্তু এরকম একটা ঝগড়টে লোক গার্লফ্রেন্ড সামলায় কি করে? নিশ্চয়ই তার সাথে কথা বলার সময় একদম বিড়াল হয়ে কথা বলে। হবেই তো, নইলে তো আর গার্লফ্রেন্ড টিকবে না। স্পর্শী দ্রুত বারান্দা থেকে বের হলো। রুমের দরজা চাপিয়ে পরশের দরজার সামনে গেল। দরজার সাথে ঘেঁষে কান খাড়া করে শুনতে লাগলো কথা। না না, কোনো দরকার নেই। আমি বললাম তো দরকার নেই। হ্যাঁ আসবো, 3-4 দিন লাগবে এখানে। এর মধ্যে কোনো ঝামেলা করবি না। সামনে উপজেলা চেয়ারম্যান নির্বাচন, মাথায় রাখিস। পরশ কথা বলতে বলতেই দরজার দিকে তাকালো। তার কেন জানি মনে হলো ওপাশে কেউ আছে। আলগা ছুঁয়ে ফোনটা কেটে দরজার কাছে গেল। ওপাশ থেকে নিঃশ্বাস নেওয়ার শব্দ আসছে। বেরানো দরজাটা আলগোছে টান মেরে খুলতেই গায়ের উপর পড়ল স্পর্শী। সে এক প্রকার শরীরের ভর ছেড়ে দরজার দিকে হেলেছিল। পরশের গায়ের উপর পড়তে স্পর্শী তড়ি ঘড়ি করে উঠে দাঁড়ালো। অস্বস্তিতে মাথা ফাঁকা হয়ে আসছে তার। ভ্রু কুচকে তাকিয়ে রইল পরশ। গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? কই না তো, কিছু না, আমি আসছি। খপ করে স্পর্শীর হাত ধরল পরশ। নিজের দিকে টেনে পুনরায় জিজ্ঞেস করলো, আরে পাচ্ছিলে কেন? কি শুনেছো? এবারে সিরিয়াস হলো স্পর্শী। সোজা সাপটা বলল, আশ্চর্য, কি শুনবো? আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি কথা বলছেন। ভেবেছিলাম হয়তো প্রেম করছেন, তাই শুনতে এলাম। আর কি শুনবো? তির্যক চাহনিতে তাকিয়ে রইল পরশ। বলল, তুমি কি আমাকে বোকা পেয়েছো? কি ভেবেছো এসব আলফাল কথা বললে আমি বিশ্বাস করে ছেড়ে দেব? আমি নির্বাচন নিয়ে আমার দলের সাথে প্ল্যান শেয়ার করছিলাম, আর তুমি সেটাই সেই তখন থেকে আড়ি পেতে শুনছো। লজ্জা করে না? হ্যাঁ হয়ে গেল স্পর্শী। অনবরত বলতে লাগলো, আরে আমি মাত্রই এসেছি, আর কিছু শুনিনি। আপনি শুধু শুধুই ফালতু বকছেন। বলেই হাত ঝাড়ি দিয়ে চলে গেল স্পর্শী। দরজা লাগিয়ে রুমের ভেতর গিয়ে দুম করে বিছানায় বসলো। রাগ হচ্ছে ভীষণ নিজের উপরেই। কোন কুক্ষণে কান পাততে গিয়েছিল ওই রুমে? ওই লোকের পেটে পেটে বদহজম ভরা। এই মেঘ, এই বৃষ্টি, এই ভালো এই খারাপ, অসভ্য লোক। এই বিকালেও কি সুন্দর করে কথা বললো, এমনকি জুতো নিয়েও হাঁটলো, অথচ এখনই পাল্টে গেল। গিরগিটির মতো রূপ বদলাচ্ছে। অসভ্য। আর কথা বলা যাবে না, পাত্তাও দেবে না। একা এসেছে, একাই খুঁজে বের করবে আরশিকে। আসুক আর একবার, একদম প্লেট ছুঁড়ে মারবে। রাত প্রায় 8:30। এতক্ষণ গম্ভীর হয়ে বসেছিল স্পর্শী। একদম নীরব হয়ে তাকিয়েছিল ফ্লোরের দিকে। অজানা কারণেই কেন যেন ভীষণ মন খারাপ হচ্ছে। খিদেও পেয়েছে ভীষণ। পার্স হাতে বেরিয়ে পড়ল রুম থেকে। রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার করতেই মনে পড়ে গেল বিরিয়ানির কথা। ওই লোক নিজের টাকায় বিকালে বিরিয়ানি খাইয়েছে তাকে। মেনু কার্ডের দাম দেখে হাতে নিল টাকা। খাবার দেবে না সে, টাকা ছুঁড়ে মারবে কপালের ওপর। মুহূর্তেই মনে পড়ল কপাল ফাটার কথা। পূর্বের হিসাব অনুযায়ী ওই লোক আরও 450 টাকা পেত। স্পর্শী কারো সাহায্য নেবে না, মোটেও না। ওয়েটারের কথা শুনেই হুঁশ ফিরল স্পর্শীর। বলল, কিছু না, পরে খাবো। বলে গটগট পায়ে চলে এলো বাইরে। 4র্থ ফ্লোরে এসে 536 নম্বর রুমের সামনে গেল। দুবার টোকা মারতেই দরজা খুলল পরশ। স্পর্শী কোনোরূপ কথা না বলে 1000 টাকার একটা নোট পরশের হাতে গুজে দিল। বলল, বিরিয়ানি আর হসপিটালের বিল। এরপর দ্রুত পায়ে হেঁটে গেল সামনের দিকে। হাতের টাকার দিকে চেয়ে অবাক হয়ে গেল পরশ। স্পর্শীর পিছু পিছু আস্তে আস্তে বলল, স্পর্শিয়া, এসব কি? দাঁড়াও। এই, শুনল না স্পর্শী। করিডোর বেয়ে চলে গেল নিচের দিকে। পরশের রুমের দরজা খোলা। কলে সুজন রয়েছে। আর যেতে পারল না। টাকা হাতে ফিরে এলো রুমের দিকে। কলের কথা দ্রুত শেষ করে দরজা লক করে চলে এলো নিচে। নিশ্চয়ই রেস্টুরেন্টে এসেছে।
ত্রস্ত পায়ে সেখানে এলো পরশ। গ্রাউন্ড ফ্লোরে না পেয়ে ফার্স্ট ফ্লোরে গেল, কিন্তু সেখানেও নেই। দোতলা বিশিষ্ট রেস্টুরেন্ট, সেখানে সারা জায়গায় খুঁজেও স্পর্শীকে পেল না। অবাক হলো পরশ। স্পর্শী যে রাগ করেছে সেটা স্পষ্ট, হয়তো তখন খুব বেশি রুড বিহেভ করেছে, কিন্তু তাই বলে এই অন্ধকার রাতে কোথায় গেল? ফোন নিয়ে ওপাশে কল করতেই কেটে দিল স্পর্শী, এরপর সুইচ অফ করে দিল। রিসর্ট থেকে মিনিট 5 হাঁটলেই বিচ, সেখানে রাতেও অনেক টুরিস্ট ঘোরাফেরা করে, কেউ বা পিকনিক করে, আবার কেউ বা আড্ডা দেয়, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো সঙ্গী স্পর্শী নেই। তাই সবার থেকে অনেকটা দূরত্বে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের শব্দ উপভোগ করছে।